প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে দৃশ্যশিল্প প্রদর্শনী আলিঙ্গনে মিলছুট। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মালিবাগ কসমস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী আর্ট ফর এইড রিবিল্ডিং লাইফস। প্রদর্শনী চলবে 5 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় অনুষ্ঠান অন্যরকম গল্প। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। কই কেরা? হ্যাঁ, বাইরে না করে কার অতলা সাহস আমার বাড়ি দখল করতে চায়? হ্যাঁ, বাইরে না করে। আরে কি ব্যাপার, আপনি কে? কাকে চান? কারে চাইম? ধরো তোমারই চাই। তুমি কারা? হ্যাঁ, তোমার পরিচয় দাও আগে। আমি এই বাড়ির ভাড়াটিয়া, মনসুর সাহেবের স্ত্রী। এখন আপনার পরিচয়টা বলুন, আপনি কে? আমি কারা? আমি এই বাড়ির মালিক। অতলা দিন যারে তোমরা ভাড়া দিচ্ছ হিলাই তো অরিজিনাল মালিক না, হিলা হইতেছে ডুপ্লিকেট। আমার ছোট বোন একটা ছেলের সাথে পালিয়ে গেছে, এই নিয়ে খুব বিশ্রী একটা পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, আমি বাইরে ছিলাম বলে আমাকে তেমন কিছু জানানো হয়নি। পুকুর বাসায় আসলাম, এখন সব জানতে পেরেছি। ও তাই? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি চিত্রশিল্পী সালমা শিরিন চৌধুরী। শুভ দুপুর। ধন্যবাদ। কেমন আছেন আপু? ভালো আছি। আপনি তো একজন চিত্রশিল্পী এবং এটা খুবই ভালো একটি বিষয় যে আপনার ব্যাকগ্রাউন্ড চিত্রশিল্প না হলেও, আপনি লেখাপড়া না করলেও নিজেকে একজন চিত্রশিল্পী হিসেবে তৈরির যে প্রয়াস সেটা অনেকগুলো বছর ধরে করে যাচ্ছেন, বলা যেতে পারে ছোটবেলা থেকেই শুরু করেছেন। সেই জার্নিটার কথা শুনবো, কিন্তু তার আগে জানবো যে এই যে জলের ধারা একটি এক্সিবিশন করতে চলেছে 4 অক্টোবর, যেটা উদ্বোধনী আয়োজন হবে এবং 12 অক্টোবর 2024 পর্যন্ত সে আয়োজন চলবে, যার নাম হচ্ছে চিত্রমেলা। 90 জন শিল্পীর একটি চিত্র প্রদর্শনী, তার মানে বিশাল বড় একটি বিষয়। এবং সেই 90 জন শিল্পীর মধ্যে আপনি একজন। কেমন লাগছে এই এক্সিবিশনে অংশগ্রহণ করতে পারার অভিজ্ঞতাটা কেমন, বা এই প্রস্তুতিটা কেমন চলছে? প্রস্তুতি তো অবশ্যই আনন্দেরও এবং একটা দায়িত্বেরও ব্যাপার, নিঃসন্দেহে। হ্যাঁ, তো যতক্ষণ পর্যন্ত আমরা গ্যালারিতে পেন্টিংগুলোকে হ্যাং না করি, ঝুলিয়ে না দেই, এবং দর্শকরা 4 তারিখে এটার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না হওয়া পর্যন্ত আমাদের একটা ভিতরে একটা অস্থিরতা তো আছেই, কেমন হবে, খুব স্বাভাবিক একটা নার্ভাসনেস কাজ করতে থাকে, কিভাবে গ্রহণ করবেন তারা। হ্যাঁ, যে সেই একটা অস্থিরতা আছে, কিন্তু আমাদের ভিতরে পাশাপাশি একটা বিশাল আনন্দ কাজ করছে। কারণ আমি পার্সোনালি জলের ধারার সাথে অনেক বছর ধরে, এটা 24 সাল, 2014 সাল থেকে আমি জলের ধারার সাথে 10 বছর আছি। সো 14 বছর পূর্তির এটা একটা চিত্রমেলা আমরা উদযাপন করব, তো সেটার আনন্দ তো অনেক বড় একটা আনন্দ। আর যেহেতু চিত্রশিল্পী হিসাবে নিজেকে, বলবো না যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, যেহেতু আমার আরও অনেক
কাজের সাথে জড়িত থাকতে হয় ব্যস্ততার কারণে, কিন্তু আমি এটার হাল কখনো ছাড়িনি। তো যার জন্য ওই আনন্দটাও আছে যে অন্তত আমি একজন পার্টিসিপেটর, একজন অংশ নিতে পারছি, একজন অংশগ্রহণকারী। জি জি, জলের ধারার সাথে আছেন। একটু জানতে চাইবো যে জলের ধারার সাথে আপনার সম্পৃক্ত হবার আসলে সেই সময় কারণটা কি ছিল বা কিভাবে সম্পৃক্ত হলেন? এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমি যেহেতু বলেছি, মানে আমার যেহেতু যে চিত্রশিল্পী হওয়ার একটা প্রয়াস বা আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা আকাঙ্ক্ষা ছোটবেলা থেকে ছিল, যার জন্য আমি যখন এখন যেমন একটু বলতে হয়, এখন যেমন মানুষ মোবাইল ফোন হাতে নিয়ে গুগল ক্লিক করে, ইউটিউবে যায়, সব ইনফরমেশন পেয়ে যায়। আমি যে সময়ের কথা বলছি সেই সময় এগুলোর কোনো চিহ্নই ছিল না, একদম বলতে পারেন অনেক অনেক বছর আগের কথা। তো তখন আমি 7-8-এ পড়ি। আমার কাছে মনে হতো আমি কোথায় পাবো এগুলো, কিসের উপর ছবি আঁকবো, কি দিয়ে আঁকবো। স্কুলে তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু স্কুলে একদমই জল রং দিয়েই কাজ করতাম, আমরা কিন্তু অন্য কোনো মিডিয়াতে কোনো স্কুলে করানো হয় না। স্কুলের কাজগুলো খুব গতানুগতিক, হ্যাঁ, ওটা আনন্দ ওভাবে দিত না। তো আমার মনে হতো যে শিল্পী হওয়ার জন্য অন্য কোনো মিডিয়া লাগবে, খুঁজতে চেষ্টা করতাম। তখন আমার মা আমাকে এখানে অনেক সহায়তা করেছেন, আমাকে এটা বলতেই হবে। উনি আমাকে খুঁজে, তখন নিউ মার্কেট বলে ছাড়া আর কিছু ছিল না, নিউ মার্কেটে গেছেন, ক্যানভাস কিনে এনেছেন, এবং আমি কি দেখে আঁকবো, কি আঁকবো, তখন ওই সেন্স হয়নি যে প্রকৃতির দিকে তাকিয়ে আমি একটা ছবি এঁকে ফেলবো, এই সমস্ত সেন্স তখনও আমার হয়নি। তো ওই জায়গাগুলোর তাড়না ছিল আমার, তো ওটা থেকে আমার শুরু। তো ওখান থেকে করতে করতে কিন্তু আমার আর আলটিমেটলি চারুকলায় যাওয়া হয়নি, কিন্তু আমার নর্মাল লাইনে আমি পড়াশোনা করেছি, কিন্তু আমি ওখান থেকে সরিনি। আমি লেখাপড়া করেছেন জিওগ্রাফিতে। আমার একটু জানতে মন চাচ্ছে যে এই যে মা আপনাকে শিল্পকলার জন্য বিভিন্ন রকম মাধ্যমের সবকিছু কিনে দিলেন, যে উপাদানগুলো দরকার সেগুলো কিনে দিলেন, তার পরবর্তীতে কারো কাছে কি শেখা হয়েছে আপনার? না, তখন আমি কিন্তু আমার কাছে এখন আমি জানি না আমার গর্ববোধ করা উচিত না অবাক হওয়া উচিত, উনি আমাকে একটা কোথায় কার বাসা থেকে জানি ইন্দোনেশিয়ান একটা পেন্টিং এনে দিয়েছে। ওই পেন্টিংটা এখন আমার মার বাসায় আছে। ওই পেন্টিংটা দেখে আমাকে প্রথম আঁকতে দিলেন, বিশাল বড় ক্যানভাস, এবং অত বড় ক্যানভাসই আমি এঁকেছি, এবং অয়েল পেন্টিংয়ে, এবং আমি নিজে অবাক হয়ে গেছি যে আমি এটা কপি করতে পেরেছি। ইটস আ কপি ওয়ার্ক, বাট আমি অবাক হয়েছে যে আমি এটা করতে পেরেছি। এবং আজও আমার ওই পেন্টিংটা আমার মার বাসায় আছে, আজও যে দেখে সে অবাক হয়ে যায় যে তুমি এটা করেছো। এখন তো জানি আমি পারি, কিন্তু তখন আমি এটা করেছি, এটা শুনলে মানে কেউ বিশ্বাস করতে পারে তুমি তখন এত ভালো ছবি আঁকতা। আপনি বলছিলেন একটা বড় ইতিহাস আছে আপনার চারুকলায় না পড়ার পেছনে, ছোট্ট করে যদি আমরা শুনতাম। ওই সময়ে আমার বাবা মারা কিন্তু একটু ভয় পেতেন যে চারুকলায় গেলে অনেক কাজ করতে হয়, অনেক রাত পর্যন্ত ক্লাস হয়, ইভিনিং পর্যন্ত ক্লাস হয়, এতক্ষণ। ইভেন আমার নানি ওয়াজ মোর প্রগ্রেসিভ বলবো, প্রগতিশীল ছিলেন অনেক। হ্যাঁ, অনেক বেশি প্রগতিশীল ছিলেন। উনি আমাকে নিয়ে চারুকলায় গেছেন, উনি আমাকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে গেছেন, আমার নানি, চিন্তা করে দেখেন। তো উনি আমাকে চেয়েছিলেন, হ্যাঁ, কিন্তু কেন জানি আমার বাবা মার কাছে মনে হচ্ছে ইনসিকিউর ফিল করেছেন। কিন্তু এখানে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার আছে, সেটা হচ্ছে যে চারুকলায় পড়লেই যে কেউ শিল্পী হবে ব্যাপারটা এমন না, আবার চারুকলায় যারা পড়বে না তারা যে শিল্পী হতে পারবে না ব্যাপারটা এমন না। আপনি তো অনেকের ইন্সপিরেশন হতেই পারেন, তাই না? আজকের এই সময় এসে প্রদর্শনী নিয়ে এবার একটু জানতে চাইবো। দ্য ইলিউশন গ্যালারিতে আপনারা 90 জন শিল্পীর যে চিত্র প্রদর্শনী, চিত্রমেলা, যেটা আমি শুরুতেই বলছিলাম যে 4 অক্টোবর থেকে শুরু হবে, তো 90 জন শিল্পীকে কোঅর্ডিনেট করা, এটা তো নিঃসন্দেহে একটা বড় ব্যাপার। এটা আসলে করতে কতদিন সময় লেগেছে? এটা আসলে এখনো অন প্রসেসেই আছে, বাট অলমোস্ট ইন ফিনিশিং বা শেষের দিকে। এখানে একটা বড় অবদান আছে আমাদের জলেধারার, যিনি এটার মূল উদ্যোক্তা, জলেধারার যিনি ফাউন্ডার যিনি, তিনি হচ্ছেন আমাদের একজন নামকরা শিল্পী, সবাই এক নামে ওনাকে চেনেন, সোহাগ পারভেজ। সোহাগ পারভেজের হাত ধরেই জলেধারার সৃষ্টি, এবং এখানেও বড় শিল্পীরা এটার সাথে আছেন অ্যাজ এ অ্যাডভাইজার। তো যার জন্য ওনার যোগাযোগ
শিল্পী মহলে খুবই ভালোভাবে আছে। ওনার একক চিত্রের মানে এক্সিবিশনে তো শেষ নেই। কতজন শিল্পীকে উনি আসলে একটি ছাতার নিচে আনতে পেরেছেন। নিশ্চয়ই এটা একটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। এখানে আপনি তো সাধারণত জল রঙে ছবি আঁকেন, অন্যান্য যারা 89 জন শিল্পী আছেন তাদের মাধ্যমে কি জল রং, না যে যার মাধ্যমে কাজ করেছে? হ্যাঁ, এখানে যার যেটা ভালো, বড় শিল্পীদের যারা আসবেন এখানে অনেকজন গেস্ট শিল্পী আছেন যারা অনারারি শিল্পী, সম্মানীয়ভাবে ওনাদেরকে ইনভাইট করা হচ্ছে, ওনাদের পেন্টিং এখানে থাকবে, তাদের সাথে আমাদের মতো ছোট শিল্পীদের থাকবে, এটা আমরা ধন্য। আচ্ছা, ওনাদের ইচ্ছার উপর। আচ্ছা, এখানে কিউরেটিংটা আসলে অ্যারেঞ্জমেন্ট বা সবকিছু কি সোহাগ ভাই দেখেছেন? জি সোহাগ ভাই দেখেছেন। সোহাগ ভাই সবকিছু মূলে আছেন এবং ওনার গাইডলাইনেই সবাই আমরা কাজ করছি। আচ্ছা, আর আপনি যে কাজটি করেছেন এটা তো 90 জন শিল্পীর 90টি শিল্পকর্ম নিয়ে চিত্রমেলা। আপনার যে কাজটি সেটা তো জল রঙে, সাধারণত আপনি যেটা করে থাকেন সেটা বিষয়বস্তুটা কি? আমার বিষয়বস্তুটা হচ্ছে একটা জমিদার বাড়ি। এখনকার যে জমিদার বাড়িগুলো আসলে ইতিহাস হয়ে গেছে, এবং বিষয়টা এরকম, সাবজেক্টটা যে বাড়িটা আছে, সে বিশাল একটা জমিদার বাড়ি আছে, আদলটাও আছে, কিন্তু তার নিচে আমাদের সাধারণ মাটির ঘরে থাকা মানুষরা একটা ছাপরা ঘর, ওই বারান্দায় ছাপরা ঘর করে ওখানে তারা ঘর বানিয়ে থাকছে, যেখানে হয়তো জমিদার যখন ছিলেন ওনাদের ধারের কাছেও কেউ যাওয়ার কোনো ক্ষমতা রাখতেন না। কিন্তু আজকে ইতিহাস এমন হয়ে গেছে যে ওনাদের অস্তিত্ব নাই, কিন্তু সাধারণ মানুষ ওখানে ওই ঘরে বসবাস করছে, একদম নিজের ঘর বানিয়ে। আপনি কি এই এক্সিবিশনের জন্য এই ছবিটি এঁকেছিলেন? একদম এই এক্সিবিশনের জন্য এই ছবি। তাহলে আপনাদেরকে কোনো বিষয়বস্তু ধরে দেওয়া হয়েছিল চিত্রমেলার জন্য? এটা আমাদের স্বাধীনতা, উনি দিয়েছেন, যার যেটা বিষয় ভালো লাগে সেই সাবজেক্টের উপর রাখতে। আচ্ছা, আপনি যে ক্যানভাসে কাজ করেছেন সেটা কি বড় ক্যানভাস, বা ক্যানভাসের মেজারমেন্টটা কেমন? ক্যানভাস অ্যাকচুয়ালি জল রংটা সাধারণত কাগজের উপর করা হয়, সো ওইটাই এটার ক্যানভাস, পেপার ওয়ার্ক যেহেতু। তো আমার মানে ফুল না, হাফ শিট করেছি আমি, ফুল শিট করিনি। হাফ শিট বলা যায়, কিভাবে বলবো, এই যে স্ক্রিনটা, স্ক্রিন থেকে একটু ছোট। আচ্ছা, একটু ছোট, এইভাবে বলতে পারি আর কি, বোঝানোর জন্য। তাহলে এই এক্সিবিশনের জন্য আপনি এই বিষয়বস্তুকে কেন বেছে নিলেন? মানে জমিদার বাড়ি কেন আপনার কাছে মনে হলো যে রিলেভেন্ট বা প্রাসঙ্গিক এই সময়ের জন্য? এই সময়ের জন্য প্রাসঙ্গিক এভাবে চিন্তা করিনি আসলে। আমরা যেহেতু আমি প্রকৃতি নিয়ে বেশি কাজ করি, তো প্রকৃতির সাথে ইতিহাসের একটা সম্পর্ক আছে নিঃসন্দেহে। হ্যাঁ, তো ওইটার জন্যই আমি এটা এঁকেছি। আর সেখানে প্রকৃতির একটা বড় অংশ তো মানুষের জীবনযাপন, তো সব কিছুকে এক জায়গায় দেখানো যায়, তো সেই জন্যই আমার এটা করা। আপনি অনেকদিন ধরে কাজ করছেন এবং এই জলের ধারার সাথে অনেকগুলো বছর ধরে আছেন, প্রায় 10 বছর বলছিলেন। অনেকগুলো দিন তো অনেক ধরনের এক্সিবিশন করা হয়েছে। যদি আপনার কাছে জানতে চাই যে চিত্রমেলা অন্যান্য মানে জলের ধারার অন্যান্য এক্সিবিশনের তুলনায় এই এক্সিবিশনটা আসলে কোন জায়গাতে আলাদা? প্রথমত আমাদের এইটার উপস্থাপন তো 14 বছরকে পূর্তি হিসাবে, সো এইটার একটা বিশেষত্ব তো নিশ্চয়ই আছে, উদযাপনের একটা বিশেষত্ব আছে। আলাদা বলতে খুব বেশি যে আলাদা কিছু তা না, কারণ আমরা যখনই যে কোনো গ্রুপ এক্সিবিশন করি মোটামুটি এভাবেই করি। একটা ভালো একটা বড় গ্যালারিতে আমাদের যাদেরকে আমরা যদি এক কথায় বলি, যাদেরকে আমরা টিচার বা উস্তাদ মানি, হ্যাঁ, গুরু মানি, তাদেরকে আমরা সামনে সবসময় রাখি। এমনকি সোহাগ পারভেজও আমার কাছে গুরুর জায়গা, যদি উনি আমার বয়সে ছোট, কিন্তু উনি আমার কাছে গুরুর জায়গায় আছেন, কারণ ওনার কাছ থেকে আমি শিখি। তো যাদের কাছ থেকে শিখি বা যাদের নাম বা যাদের পাশে দাঁড়াতে পারলে আমাদের সম্মান বাড়ে, তাদেরকে সবসময় আমরা রাখি। অবশ্যই শিক্ষা তো আসলে বয়সের ব্যাপার না, শিক্ষা হচ্ছে আদান প্রদানের ব্যাপার, যে কোনো বয়সে শেখা যেতে পারে। ব্যাপার না, এমনকি আমি মনে করি যে এটা একজনের কাছ থেকে, আমার খুব কাছে একজন মানুষের কাছে আমি শিখেছি। উনি একদিন বলছিলেন যে আমরা ছোট বাচ্চাদেরকে বলি না যে তুমি কি জানো, এই শব্দটা খুব ভুল।
আমরা একটা ছোট বাচ্চার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। অবশ্যই শিক্ষার আসলে কোনো বয়স নেই এবং যে শেখাবে তারও কিন্তু কোনো বয়স নেই। এটা আমাদের এই জ্ঞানটা আমরা রাখি না বা মানি না, তো সেটা রাখা উচিত বা মানাও উচিত। আপনার কখনো সোলো এক্সিবিশন করার ইচ্ছে হয়নি? হয়েছে, কেন করেনি? হয়েছে, এবং আমার যে কালেকশন নাই তাও না, যথেষ্ট পেন্টিংয়ের কালেকশন আছে, কিন্তু কেন জানি হয়নি। অনেকবারই মনে হয়েছে কিন্তু কেন জানি হয়নি। আপনার সামনের দিনগুলোতে কি চিন্তা আছে, কিভাবে কাজ করতে চান? যেহেতু এটা আপনার মূল প্রফেশন না, আপনার মূল প্রফেশনের জায়গাটা বিজনেস, সুতরাং এই জায়গাটা নিয়ে আপনি আসলে কিভাবে ভাবছেন? আমাকে সবাই, আমার দুই ছেলে, আমার বড় ছেলে বিয়েও হয়ে গেছে, আমার দুটো নাতনিও আছে। বাহ, তো আমার দুই নাতনি আমার দেখা দেখি সারাক্ষণ রং, কাগজ, পেন্সিল নিয়ে ঘোরাঘুরি করে। তারা আমার আর্ট রুমে বসে থাকে। আমার বাসায়, আমার অফিসে আমার হাজব্যান্ড আর্ট রুম করে দিয়েছে, সে আমাকে এতটা এনকারেজ করতো। তো আমি এখন খুব মিস করি, প্রতি মুহূর্তে মিস করি। ইনফ্যাক্ট ও মারা যাওয়ার পর আমি 3 বছর কোনো ছবি আঁকিনি। আপনার তো দেশের বাহিরেও বিভিন্ন জায়গায় এক্সিবিশন আপনার কাজগুলো গিয়েছে বা আপনি অংশগ্রহণ করেছেন, সেই গল্পগুলো একটু জানি। আমি দেশের বাইরে আমি একটা টার্কিতে একটা খুব ভালো আর্ট শো করেছিলাম। এটাও গ্রুপ এক্সিবিশন ছিল। আমার সাথে আরেকজন এটার উদ্যোক্তা ছিলেন, নাদিরা আক্তার। দর্পণ আর্ট গ্যালারির মাধ্যমে আমি গিয়েছিলাম। এটা আমরা দুইজন অর্গানাইজ করেছিলাম। এটা খুব চমৎকার। আর টার্কিতে যে আর্টের উপর এতটাই ফোকাস করে ওরা, এবং এত আর্ট গ্যালারি, এত আর্টিস্ট, এত মানে আর্টের প্রতি তাদের ভালোবাসা, এটা আমি না গেলে আমি বুঝতে পারতাম না। তো সেটা একটা খুব সুন্দর অভিজ্ঞতা। আর এবং তারা এখন আমার খুব গুড ফ্রেন্ডও বলতে পারেন। আর এছাড়া আমি ভারতে গেছি, ভারতে এটা সুযোগ পেয়েছি কয়েকবারই যাওয়ার। ওখানে 2-3 জন আর্টিস্টের সাথে আমার যোগাযোগও আছে, ওনারাও খুব সম্মান করেন আমাকে, আমার ছবিকে ভালো প্রশংসা করেন। সেই মাধ্যমে আমি কয়েকবারই গিয়েছি অনেকগুলো এক্সিবিশনে। আচ্ছা, সামনেও নিশ্চয় যাওয়ার পরিকল্পনা রয়েছে? জি, ভীষণ ভালো লাগছিল আপু আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানা হলো। আর সব থেকে বড় কথা যে মোটিভেশনটা দরকার আর প্রতিনিয়ত আমাদের জীবনে, সেই মোটিভেশনটা মনে হয় আপনার কথা শুনে পাওয়া গেল। অনেক ভালো থাকবেন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আমারও অনেক কিছু অভিজ্ঞতা পেলাম এখানে এসে, কথা বলে অনেক ভালো লাগলো এবং বলতে পেরে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbt.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।